ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট, হামলা সফলের দাবি। সংস্কারে পরিপূর্ণতা আসবে ভোটের পর সংসদে, বলেছেন মির্জা ফখরুল। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। সংস্কার ছাড়া নির্বাচনে জন্ম নেবে দ্বিতীয় ফ্যাসিবাদ, বলছে জামাত। ভোটের আগেই উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রার্থীদের নাম প্রকাশের দাবি এনসিপি সহ কয়েকটি দলের। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর তেমন ইচ্ছে দেখছেন না ফাউজুল কবির। বাতিল করা হবে কালো টাকা সাদা করার সুবিধা, জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। দেখছিলেন ক্রাউড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরান ও ইসরায়েলের টানা 9 দিনের পাল্টাপাল্টি হামলার মধ্যেই এবার ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির 3টি পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শেষ করতে ইরানকে এখনই সম্মত হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, দাবি ইরানের। সামাজিক মাধ্যম ট্রুথে ঘটনাটি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রবিবার তিনি ট্রুথে লেখেন, ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোতে সফলভাবে হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। হামলা শেষে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানি আকাশসীমার বাইরে ফিরে এসেছে বলেও জানান তিনি। আজ স্থানীয় সময় রাত 10টায় ওয়াশিংটন ডিসিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণ অসাংবিধানিক এবং এই হামলা যুক্তরাষ্ট্রকে আরেকটি মারাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকগণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে অনেক বিষয়ে একমত, কিন্তু কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না। যেসব বিষয়ে এখন একমত হওয়া যাচ্ছে না সেগুলো নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, নানা বিষয়ে ভিন্ন মত থাকলেও নতুন বাংলাদেশ গঠনে গণ অভ্যুত্থান পক্ষের ঐকমত্য দরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় পুনর্মিলনীর। আয়োজনে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটা পুনর্মিলনী সভার আয়োজন করেছি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সংশয় দূর করে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ হবে। নতুন রাজনৈতিক দল এনসিপি নিবন্ধন আবেদনকে স্বাগত জানান তিনি। এই সংস্কার কাজ এগিয়ে চলেছে, কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি। এই কয়েক মাসে, প্রায় 10 মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটল, সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে ঐক্যমত্য জরুরি। নতুন বাংলাদেশ গড়তে সংস্কার ও নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। হাসিনাকে উৎখাত করার জন্য বাম ডান দক্ষিণ সব একসাথে হয়েছে, সেই ইউনিটিটাকে আমাদেরকে আবার ধরে রাখতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত পথে হাঁটতে পারবো। এবার কেউ যদি মনে করে যে সরকারে যে নিজের ইচ্ছা মতো চলতে পারবো, এটা সম্ভব না, এটা সম্ভব না। বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে না, সবাইকে অনবোর্ড করে দেশ চালাতে হবে, তাহলেই দেশ চলবে, নাহলে আবার এদেশে আরেকটা ক্রান্তি লগ্নের মধ্যে পড়ে যাবে। কাকে ভোট দেবে তা জানি না, মানুষ জিজ্ঞেস করে। এরকম একটা পরিস্থিতি হয়েছে, রাজনীতিতে শত্রুকে তা বুঝতে পারছি না।
সবসময় থাকে না, রাজনীতিতে প্রতিপক্ষ থাকে। আমার প্রতিপক্ষ কে? খসরু ভাইয়ের প্রতিপক্ষ কে? এনসিপির প্রতিপক্ষ কে? এরকম স্পষ্ট করে বলা যাবে না। হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে। যে ঐতিহাসিক নির্মাণে আমরা আছি, এটা কোনো একক দলের বিষয় নয়। এটা বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সম্মিলিত অংশগ্রহণের একটা নির্মাণ। এই নির্মাণে আমরা সর্বাধিক ঐক্য চাই। সবাই যতটা সম্ভব ছাড় দিতে আমরা পারি, যত বেশি গণতান্ত্রিক করতে পারি, যত বেশি ভারসাম্য কাজে জবাবদিহি ব্যবস্থা আমরা করতে পারি, তত জনপ্রত্যাশা পূরণ হবে। বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে, তাই নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। শোষণমুক্ত গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে দ্বিতীয় ফ্যাসিবাদের সৃষ্টি হবে। শনিবার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, দেশ ও জাতির স্বার্থে স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করা যায়নি। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। জাতিকে যারা বিভক্ত করতে চায়, আগামী নির্বাচনে তাদের পরাজিত করার আহ্বান জানান জামাতের নেতা। ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে সংস্কার কমিশনে, কিন্তু এই উচ্চকক্ষ যদি সংসদের আসনের অনুপাতে হয় তাহলে তা হবে পণ্ডশ্রম। এদিকে এনসিপি বলছে, উচ্চকক্ষে যাদের সদস্য করা হবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সেই তালিকা প্রকাশ করতে হবে। আর ভোটের অনুপাতে আসন বন্টনে ডান ও বাম দলগুলো একমত। এতে করে উচ্চকক্ষে ছোট দলগুলোর উপস্থিতি বাড়বে বলেও মনে করছে দলগুলো। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। জাতীয় সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সহ জাতীয় নাগরিক কমিটি, এনসিপি, এবি পার্টি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন ডান ও বামপন্থী দলের নেতারা। ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষকে কাজে লাগাতে হবে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। এনসিপি এই জায়গাটায় কিছু পার্টিকুলার স্ট্যান্স আগেই ক্লিয়ার করেছে যে আমরা উচ্চকক্ষে যারা প্রতিনিধি হবেন প্রত্যেকটা দল থেকে তাদের আগে তালিকা প্রণয়নের কথা বলেছি। ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। কোনো রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই। কোনো কারণে আমার দলের 3টা এমপি আছে, 4টা এমপি আছে, কিন্তু আমার 12 লক্ষ ভোট নাই, যেখানে আমার 1% ভোট হয়। কাজেই 1% ভোট না থাকার কারণে আমার আপার হাউসে কোনো রিপ্রেজেন্টেশন নাই। আপনি থ্রেশহোল্ড দেওয়া মানে হচ্ছে ছোট দলগুলোকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। পিআরের প্রধান উদ্দেশ্য ছিল ছোট দলকে রিপ্রেজেন্টেশনের জায়গায় নিয়ে যাওয়া। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, আসন ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিতিশীলতা বাড়তে পারে, মনোনয়ন বাণিজ্য হতে পারে। আমরা যদি আমাদের যে আসন ভিত্তিক পদ্ধতিতে যাই তাহলে যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার, অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে শাসন প্রক্রিয়ায়। দুটোতেই ত্রুটি আছে, তাই আমরা মনে করি যে নিম্নকক্ষে আমাদের এই আসন ভিত্তিক পদ্ধতি হতে পারে, উচ্চকক্ষে আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতি হতে পারে। নাগরিক কোয়ালিশনের প্রস্তাব, উচ্চকক্ষ কোনো আইন প্রণয়ন শুরু করতে পারবে না, সেটা শুধু নিম্নকক্ষ করবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষেরই অনুমোদন লাগবে। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে তা ব্যাখ্যা করেছেন।
তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতিসংঘের মহাসচিবের সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে 1 লাখেরও বেশি রোহিঙ্গার সাথে দেখা করানো হয়েছে। কি করা উচিত সে বিষয়ে আলোচনা হয়েছে এবং এদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বানও জানানো হয়েছে। সেক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। সবাই এখন শুধু খাবার ও অন্যান্য সহায়তা নিয়ে ব্যস্ত, কিন্তু এদের নিজ দেশে কিভাবে ফেরত পাঠানো হবে সে বিষয়ে কেউ আলাপ করছে না। নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সাথে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে। ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। বলেন, সময় এলেই সরকারের সাথে আলোচনা হবে নির্বাচন নিয়ে। একটা নির্বাচন করতে গেলে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে, ইসিরও একটি কর্মপরিকল্পনা আছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে, প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন করা হবে। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর আকাঙ্ক্ষা কম বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান। আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, খাদের কিনার থেকে টেনে তুলতেই অন্তর্বর্তী সরকার সুষম বাজেট দিয়েছে। বক্তারা বলেন, পতিত সরকার সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এসব প্রতিষ্ঠান জনকল্যাণমুখী করতে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সীমাহীন দুর্নীতি, অর্থপাচার আর লুটপাটের দায় নিয়ে পলায়ন করেছে পতিত আওয়ামী স্বৈরাচার সরকার। তিলে তিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছিল পঙ্গু করে, একেবারে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল দেশের অর্থনীতি। সেখান থেকে টেনে তুলতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেয়া হয়েছে ভারসাম্যমূলক বাজেট। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে এই বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনা সভা, যেখানে উঠে আসে বাজেটে বিভিন্ন খাতের বরাদ্দ ও বন্টনের বিভিন্ন দিক। পরামর্শ আসে কর্মসংস্থান, বিনিয়োগ সহ বিভিন্ন খাতের উন্নয়নে। আমাদের উচ্চ শিক্ষিত যে বেকার, যে বিষয়টা আমরা সবসময় বলি, সেটা কিন্তু আমাদের একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। সুতরাং এখানে তার অর্থ হচ্ছে যে স্কিলের যে মিসম্যাচ, দক্ষতার যে সমন্বয়হীনতা, এটা আছে। রাষ্ট্রের জনগণের অর্থের উপরে জনগণের মালিকানা নিশ্চিত করার যে চেষ্টা, এইটা নাই। এ সময় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, সামাজিক শৃঙ্খলা না থাকলে আসবে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। একদিক দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম, আরেক দিক দিয়ে আপনার উচ্চ মূল্যস্ফীতি বেশি। তো এই দুটার সমন্বয়ে যে অবস্থা এখন সৃষ্টি হচ্ছে আমাদের দেশে, সেটা থেকে বের হওয়ার জন্য কিছু কিছু সংস্কার করা যেত এই বাজেটে, কিন্তু সেটা আসলে আমি দেখি নাই। অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান বলেন, দুর্নীতি ও অপচয় কমাতে সরকার সতর্কতার সাথে বাজেট পাশ করবে। আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করেন, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিটা এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে, দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখবেন। তো আমরা সে পথে যাচ্ছি না। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যেই ব্যবসা করবো পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে। আমরা সব কিছু উন্মুক্ত করে দিয়েছি। আগে দেখতেন যে বিদ্যুৎ খাতে আলোচনার মাধ্যমে কাকে বিদ্যুৎ প্রকল্প দেওয়া হবে ঠিক করা হতো, আমরা ওই আইনটাই বাতিল করে দিয়েছি। ভবিষ্যতে জ্বালানি আমদানি কমিয়ে সৌর বিদ্যুতের দিকে সরকার মনোযোগী হবে বলেও জানান উপদেষ্টা।
গত 10 মাসে একবারও কিন্তু আমরা বিদ্যুৎ কিংবা জ্বালানির দাম বাড়াইনি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই যে বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে, রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ হিসেবে। শনিবার গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ খুব একটা কাজে আসে না। 5 কোটি টাকা দিয়ে কিনে কেউ যদি 1 কোটিও দেখাতে না পারে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। এ সময় তৈরি পোশাক শিল্প মালিকরা বলেন, এলডিসি গ্রাজুয়েশন একটি প্রস্তুতিহীন পরিকল্পনা, তারা এর জন্য প্রস্তুত নন। অর্থনীতিবিদরা বলেন, গ্রাজুয়েশন পরবর্তী প্রযুক্তির ব্যবহারে শিল্প খাতে কর্মসংস্থান কমার শঙ্কা আছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে হবে। ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। এদিকে বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়ন সহ 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শুভ মাহফুজের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের এই চিত্র বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে আবাসিক শিক্ষার্থীরা। 7 মাস আগে সরকারের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। এমন বাস্তবতায় নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সর্বশেষ নতুন ব্যাচ কে82 শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামও বয়কট করে। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ প্রশাসন। যদিও নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুরনো একাডেমিক ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা সহ 5 দফা দাবি জানান তারা। আমাদের ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য নতুন ভবন, সেটার জন্য বাজেট পেশ করতে হবে। 2 নম্বর দাবি, যতদিন না পর্যন্ত আমাদের এই বাজেট পেশ হচ্ছে ততদিন পর্যন্ত একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। নতুন আবাসন মানে কি নতুন একটা ভবন এবং বিকল্প আবাসনের জন্য আমাদের পৃথকভাবে বাজেট পেশ করতে হবে। একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়া একাডেমিক কার্যক্রমে প্রভাব পড়বে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। একটা কাজ করা হলো যে একাডেমিক কার্যক্রম টোটালি বন্ধ করে দিল। এটা টোটালি জাস্ট আমাদের যে আন্দোলনটা আছে সুরক্ষিত হল পাওয়ার জন্য, নিরাপদ হল পাওয়ার জন্য, এটাকে শুধু একটা বানচাল করার জন্য এই একাডেমিক কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়। আমাদের তো শিডিউল এমনি খুব প্যাক থাকে, আমাদের অনেক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। এখানে যদি আমাদের ক্লাস এতদিন বন্ধ থাকে তখন তো আমাদের অবশ্যই এখানে হ্যাম্পার হবে পড়াশোনা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। তাদের নিচে রাখতে চাই, অন্য রুমে রাখতে চাই, তাদের পছন্দ মতন হয় না বিধায় তারা আসে না। কিছুদিন পরে আমরা কমিটি করে দেই, সবাইকে অ্যালটমেন্ট ওই ফ্লোর বাদ দিয়ে তাদেরকে তুলবো। সবাই আমরা একসাথে, ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো, তাদের দাবির সাথে একমত, তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে যাব দ্রুতই ইনশাআল্লাহ। পেশাগত এমবিবিএস পরীক্ষা অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর হাজারীবাগ এলাকায় ট্যানারি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত 1:30টার দিকে হাজারীবাগ মোড়ে আনোয়ার ট্যানারির পাশের গলিতে একটি খেলনার টিনশেড গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। 4টি ইউনিটের সাহায্যে 1 ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার অনেক পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তারা জানান, বাতাসের প্রবাহ বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এতে পাশে থাকা আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সঠিক সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হয়নি। আমাদের এখানে সবগুলো চামড়া ছিল, সব চামড়া 7 আপ 5 আপ সব স্প্লিট চামড়া, উপরে ফিনিশ আছে, সবগুলো স্প্লিট চামড়া। ফায়ার সার্ভিসের দিক দিয়ে আরো 1.5-2 ঘন্টা আগে আসলে গোডাউনটা মাথানো যেত। জুতা ছোড় আছে, লেদার আছে, গ্যাস সিলিন্ডার আছে এবং আপনার এগুলোর মধ্যে এখানে আমরা ব্যবসা বাণিজ্য করি। ভাই এত মানুষ আসছিল, একটা করে বসতো, বাইর করলো আগুন লাগতো না। আর ভাই সেই মাঝে দোকা কেউ বাইর করে নাই, নিজে একলা একলা কষ্ট করে 5-6টা বস্তা বাইর করছি। একটা মানুষ ধরে না, সবাই খালি ভিডিও করে, খালি ভিডিও লইয়া ব্যস্ত ভাই।
ঝালকাঠির গাবখান চ্যানেলের নাব্যতা হ্রাসের কারণে জেগে উঠেছে ছোট বড় অনেকগুলো চর। এতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের সঙ্গে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে খুলনা, মোংলা ও মোরেলগঞ্জ সহ বিভিন্ন নৌবন্দরের যোগাযোগ। নৌযান চালকরা অভিযোগ করেন, খননের অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। সমস্যা সমাধান করে দ্রুত খনন কাজ শেষ করার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। ঝালকাঠির প্রতিনিধি মোহাম্মদ মাসউদুল আলমের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ শাসনামলে ঝালকাঠির গাবখান নদীর 10 কিলোমিটার খননে উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার। এতে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে 200 কিলোমিটার দূরত্ব কমে যায় খুলনা, মংলা, মোরেলগঞ্জ, হুলারহাট সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলোর। পরিচিতি পায় বাংলার সুয়েজ খাল নামে। কিন্তু দীর্ঘদিন কার্যকরী ড্রেজিং না করায় হ্রাস পায় চ্যানেলটির নাব্য। এ কারণে যথাসময়ে পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না মাঝারি অনেক জাহাজ। এছাড়া প্রায় 200 কিলোমিটারের বেশি পথ ঘুরে বঙ্গোপসাগরে দিয়ে যেতে হচ্ছে বড় আকারের জাহাজগুলো। এতে সময়ের সাথে ক্ষতি হচ্ছে অর্থেরও। গাবখান চ্যানেলে আমরা ঢুকতে পারি না, কারণ ওইখানের মধ্যে মুখের মধ্যে পানি কম, ড্রেজিং হয় না ঠিক মতো, দুইটা জাহাজ একসাথে আপ ডাউন করা যায় না। আগে কিন্তু আমরা সব সময় দুইটা জাহাজ আপ ডাউন একসাথে করা যায়। ভিতরে অনেক জায়গায় পানি কম, চর পড়ে গেছে সাইডে। আমরা ডাইনিবামে যখন টার্নিং নিই তখন আমাদের পিছন এক সাইডে চলে যায়, আমরা জাহাজটা কন্ট্রোল করতে খুবই অসুবিধা হয়। মানে আমরা অনেক সময় মতো ঘাটে পৌঁছতে পারি না। খুব একটা সেরকম ড্রেজিংয়ের কিছু আমরা দেখিনি, যে কারণে এই পলি পড়ার কারণে এখন বিভিন্ন বড় ধরনের লাইটার জাহাজগুলো এই চ্যানেলে প্রবেশ না করে বেশিরভাগই চলে যাচ্ছে আপনার আউটারের সমুদ্র পথ ধরে। আমাদের ড্রেজিং করতে আসার পরে ইঞ্জিনের ত্রুটি হয়েছে, ইঞ্জিন মেরামত করার জন্য অফিস নিয়ে গেছে। ইঞ্জিন মেরামত শেষ হলে আবার পুনরায় কাজ চালু করবে। ইঞ্জিন থাকে মানে ওকে থাকে, তাহলে আমরা 1 ঘন্টা আমাদের সময় অপচয় করতে রাজি না। সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান আছে বলে জানান এই কর্মকর্তা। গাবখান চ্যানেলের যে এন্ট্রান্স পয়েন্ট ঝালকাঠির প্রান্তে, এখানে 2 সাইডটা হতে একটু ন্যারো হয়ে গেছে মুখটা। তো এটাকে প্রশস্ত করার জন্য চাহিদা, মানে আপনার মালিক সমিতির চাহিদার আলোকে এখানে বিআইডব্লিউটি একটা ড্রেজার প্লেস করা হয়েছে। হয়তো ড্রেজিং কার্যক্রম আমাদের চলমান আছে। আমরা কিছু মাটি কাটছিও, একটা কাটিং আমরা শেষ করে ফেলছি। এই তো কিছুদিন আগে ড্রেজারটা একটু যান্ত্রিক সমস্যা হয়েছে, হাইড্রোলিক ইঞ্জিনের ট্রাবল দেখা দিছে। তবে সেটা মেরামতের জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অলরেডি গ্রহণ করছি। দ্রুত চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট, হামলা সফলের দাবি। সংস্কারে পরিপূর্ণতা আসবে ভোটের পর সংসদে, বলেছেন মির্জা ফখরুল। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। সংস্কার ছাড়া নির্বাচনে জন্ম নেবে দ্বিতীয় ফ্যাসিবাদ, বলছে জামাত। ভোটের আগেই উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রার্থীদের নাম প্রকাশের দাবি এনসিপি সহ কয়েকটি দলের। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর তেমন ইচ্ছা দেখছেন না ফজলুল কবির। বাতিল হবে কালো টাকা সাদা করার সুবিধা, জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।